আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। ভারতের সংখ্যালঘু মুসলমানদের টিকে থাকাই যেন এখন এক গভীর সংগ্রাম। ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের লোমহর্ষক ঘটনা ফাঁস করে দিয়েছে ভারতীয় সাংবাদিক, ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ারের সাংবাদিক সুকন্যা শান্তা। তিনি মার্কিন একটা গবেষণা সংস্থা ফিউ রিসার্চ সেন্টারের তথ্য তুলে ধরে বলেছেন যে ভারতে মুসলমানদের সংখ্যা হচ্ছে 18%-এরও কম, শতকরা প্রতি 100 জনের মধ্যে 18 জনেরও কম। কিন্তু মুসলিমদের ভারত ছাড়ার সংখ্যা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে 33%। আর খ্রিস্টানরা হয়তো 4%-এর কাছাকাছি, তাদের দেশ ছাড়ার সংখ্যা হচ্ছে শতকরা 16%। আর ভারতীয় সংখ্যাগুরু হিন্দুরা হচ্ছে তারা 80%, অথচ তাদের দেশ ছাড়ার সংখ্যা হচ্ছে মাত্র 40 থেকে 41%। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ যে জনসংখ্যার অনুপাত, সেটার দিক থেকে মুসলমানদের ভারত ছাড়ার সংখ্যা সবচেয়ে বেশি। এর কারণ আপনারা জানেন, মুসলমানদেরকে কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয় না। তাদের জীবন অনিরাপদ এবং অনিশ্চিত। সেজন্য তারা জীবন সংগ্রামে টিকে থাকার জন্য ভারত ছাড়ছে। হয়তো কেউ কর্মসংস্থানের কারণে, কর্মসংস্থান বা জীবন চালানোর জন্য, আবার কেউ বা নির্যাতনের শিকার হয়ে চিরতরে ভারত ছাড়ছে, সেটা আপনারা জানেন। অথচ ভারতীয় যে সংখ্যালঘু মন্ত্রণালয়ের মন্ত্রী কিরেন রিজিজু, সে 2016 সালে সংসদে বলেছিল যে ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তার একটা ঘটনাও কিন্তু কেউ দেখাতে পারবে না। বুঝতে পেরেছেন? সংখ্যালঘু মন্ত্রী এটা বলছে। তাহলে সংখ্যালঘুকে কে রক্ষা করবে? অর্থাৎ একটা রাষ্ট্রের যে দুর্বৃত্তপরায়ণতা, সেটা ঢাকার দায়িত্ব নিয়েছে সংখ্যালঘু মন্ত্রণালয়। এটা তারা প্রমাণ করে দিয়েছে জাতি হিসেবে তারা কতটা ঐক্যবদ্ধ। তাদের জাতির সুনাম রক্ষা করার জন্য তারা এখনও মিথ্যা বয়ান নেই যেটা উপস্থাপন করছে না। অথচ বিশ্বের বিভিন্ন গবেষণা সংস্থায় দেখা গিয়েছে ভারতে প্রতি বছর 1318টি ঘটনা ঘটে সংখ্যালঘুদের উপর। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 4টি, মানে 3.69%-এর কাছাকাছি। এতে বোঝা যায় প্রতিদিন 4টি করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনা ঘটছে। এটার বেশিরভাগই হচ্ছে মুসলমানদের উপর। আর 2014 সালের পর থেকে ভারতীয় যে হিন্দুত্ববাদী উগ্র জাঙ্গিয়া সরকার ক্ষমতায় এসেছে, এরপর থেকে এ পর্যন্ত গোরক্ষক যে সংস্থা রয়েছে ভারতের, তারা 82টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এর মেন লক্ষ্যবস্তু ছিল মুসলমানরা যারা বিভিন্ন যানবাহনে গরুকে বহন করে, গোমাংস বিক্রি করে, এবং যাদের হয়তো ফ্রিজে বা বাসায় গোমাংস পাওয়া গিয়েছে, তাদের 82 জনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে ফেলা হয়েছে। এটা খুবই কম সংখ্যক। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনেছেন। যেহেতু ভারতে লক্ষ লক্ষ মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, অথচ সেই দেশের মন্ত্রী সংসদে বলছে যে মুসলমানদের উপর নির্যাতনের বা সংখ্যালঘুদের উপর নির্যাতনের এমন একটা তথ্য কিন্তু কেউ দেখাতে পারবে না, যা কিনা সর্বৈব মিথ্যা। অর্থাৎ তারা নিজের রাষ্ট্রের যে আত্মসম্মান, তারা সেটা বিশ্বে ধূলিসাৎ করতে চায় না। বুঝতে পেরেছেন? এটা আপনারা লক্ষ্য করেছেন। সে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ এই জিনিসগুলো যদি বিশ্বব্যাপী যদি ছড়িয়ে পড়ে, তাহলে ভারতের যে অসাম্প্রদায়িকতা, তারা যে বিশাল একটা গণতান্ত্রিক দেশ বলে বিশ্বের কাছে তারা তুলে ধরে, সেই ফাফা বেলুন কিন্তু একেবারে ফুটো হয়ে যাবে। সেই জন্যই এটা করছে। ফিউ রিসার্চ সেন্টারের 2024 সালের রিপোর্টই প্রমাণ করে যে ভারতে প্রতিদিন 1318টি যে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সেটা কিন্তু গভীর পরিতাপের এবং ভয়ঙ্কর তথ্য, যেটা পার্শ্ববর্তী দেশগুলোকেও কিন্তু কিছুটা অশান্ত করার একটা
প্রয়াস চালাচ্ছে। কিন্তু চোখ বন্ধ করলে তো প্রলয় বন্ধ হয় না। পৃথিবীব্যাপী এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, মানুষের হাতে হাতে মোবাইল। অনেক সীমাবদ্ধতার পরেও কিন্তু মানুষ রিলস এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর মাধ্যমে কিন্তু বিশ্বব্যাপী বা বিশ্বের যে মানবতাবাদী মানুষগুলো সেগুলো জেনে ফেলছে। আপনারা জানেন ভারতের মুসলমানরা কিন্তু চরম নির্যাতনের শিকার। এই যে কলকাতায় নির্বাচন হয়ে গেল, সেখানে প্রায় 1 কোটি মানুষকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছে। ভোটার লিস্ট থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এর সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে মুসলমান। বুঝতে পেরেছেন? অর্থাৎ তাদের ধারণা ছিল মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিবে, সে কারণেই তারা মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। আর সেই মুসলমানদেরকে তারা, যারা বাংলাভাষী মুসলমান, তাদেরকে সীমান্তে এনে কীভাবে গরু ছাগলের মতো দাঁড় করিয়ে দিচ্ছে, যা কিন্তু একটা মানবতার জন্য চরম অবমাননাকর। এটা হচ্ছে তারা প্রমাণ করে দিতে চাচ্ছে যে মুসলমানদের মূল্য কত কম। মানুষের কেউ যদি কোনো দেশে যায়, তাকে প্রপার চ্যানেলে তার পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এগুলো কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করে তারপর তাকে একটা প্রপার চ্যানেল, রাষ্ট্রীয় মাধ্যমে তাকে পাঠানো হয়। অর্থাৎ বাংলাদেশি নাম বলে, বাংলাদেশি মুসলমান বলে তারা সীমান্তে যেভাবে পশুর মতো মানুষকে দাঁড় করে দিয়েছে, এটা কিন্তু মানবতার জন্য একটা অপরাধ। ভারত কিন্তু প্রকারান্তরে এই মানবতা বিরোধী এই অপরাধটা করছে। এই জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তাদের সমালোচনা করেছে। গত কয়েকদিন আগে কিন্তু জাতিসংঘের যে মহাসচিব, ওনার মুখপাত্র স্টিফেন জোডারিক অতি দ্রুত ভারতের এই পুশিন বন্ধ করার জন্য এবং সীমান্তে যেভাবে মানুষকে এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে তারা অন্নহীন, বস্ত্রহীন এবং পয়ঃনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, ওয়াশরুম নেই, এমন অবস্থায় মানুষকে মানবতর জীবনের দিকে ঠেলে দিচ্ছে, সেটা বন্ধ করার জন্য উনি আহ্বান করেছেন। সাথে সাথে উনি বলেছেন, যদি কোনো অবৈধ অভিবাসী থাকে তাহলে প্রপার চ্যানেলে তাদেরকে পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড এগুলো সবগুলো যাচাই বাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে তারা যাতে এটা যোগাযোগ করে, তারপরে প্রপার চ্যানেলে এই মানুষগুলোকে পাঠানো হয়। কিন্তু ভারতীয়রা কিন্তু মানবতার ধার ধারে না, তারা প্রমাণ করে দিয়েছে। আর ভারতের যে কলকাতার মুখ্যমন্ত্রী, এই যে নতুন করে যে নির্বাচিত হয়েছে শুভেন্দু অধিকারী, তার রিপোর্ট তো আরও ভয়াবহ। সে গত কয়েকদিন আগে একটা সংবাদ সম্মেলনে বলেছে যে 5,000 বাংলাদেশি মুসলমানকে ফুইসিন করে দেওয়া হয়েছে সীমান্ত দিয়ে। বুঝতে পেরেছেন? যদি তার এই রিপোর্ট সত্যি হয়, সত্যি তো অবশ্যই হবে, তার কাছে রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের তথ্য তার কাছে রয়েছে। এখন কোন দিক দিয়ে এতগুলো মানুষ ফুইসিন করে দিয়েছে, প্রায় 4,000-এর উপরে কিলোমিটার, 4,000 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে আমাদের এত লোকবল নেই যে আমরা পাহারা দিব। কথা বুঝতে পেরেছেন? 4,000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে। তার তথ্য যদি সঠিক হয় যে 5,000 মুসলমানদেরকে তারা বাংলাদেশে পুশিন করেছে, তাহলে মুসলিম নির্যাতনের সংখ্যা হবে গড়ে প্রতিদিন এই বছরের সংখ্যা অনুযায়ী, এই বছর এই কয়েক মাসের মধ্যেই তো সে এটা করেছে। সে নির্বাচিত হয়েছে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে যদি সে 5,000 মুসলমানকে বাংলাদেশে পুশিন করে, তাহলে এটাকে যদি আমরা 1 বছরও ধরি, 1 বছরের গড় হিসাব প্রতিদিন 13.69%, অর্থাৎ প্রতিদিন প্রায় 14টার মতো ঘটনা ঘটছে। অথচ 1 মাসের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটে গেছে। বাকি 11 মাস আমরা বাদই দিলাম। এছাড়া ভারতে মুসলমানদের মাংস খাওয়ার অপরাধে তাদের বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু ভারতের যে সুপ্রিম কোর্ট সেটা কিন্তু রায় দিয়েছে। ভারতে আর যাই হোক একটা শক্তিশালী যে আইনের শাসন সেটা রয়েছে, কিন্তু বিজেপির যে উগ্র হিন্দুত্ববাদী তারা সেটাকে মানছে না। আপনারা জানেন উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী রয়েছে যোগী আদিত্যনাথ, এই উগ্র জাঙ্গিয়া মুসলমানদেরকে গোমাংস খাওয়ার অপরাধে অথবা গোমাংস বিক্রির অপরাধে তাদের বাড়িঘর ভেঙে দিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করে তাদেরকে একেবারে পথে বসিয়ে দিয়েছে, যাদের কান্না সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।
আমাদের তাদের জন্য দোয়া করা ছাড়া আর আল্লাহর রহমত কামনা ছাড়া আর কিছুই করার নেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তীতে আপনাদের সাথে অন্য বিষয়ে আলোচনা হবে।